ফ্যাসিজম নিয়ে আলোচনা হচ্ছে আসলে। ফ্যাসিজমের প্রবক্তা হচ্ছে ইটালির বেনিতো মুসোলিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। তো এই যে বেনিতো মুসোলিনির যে ফ্যাসিজম ছিল, এটা একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে মানে আমি মনে করি যে আমি যতদূর জানতে পেরেছি, এটা এখানে পুঁজিপতিদেরকে হচ্ছে ছাঁটাই ফাটাই করা হয় এবং গভর্নমেন্টের নিয়ন্ত্রণে থাকে ইন্ডাস্ট্রিগুলো, এবং ইন্ডাস্ট্রির মানুষের উপরে যাতে প্রেশন করতে না পারে, মানুষের সম্পদ শোষণ করতে না পারে, এই জন্য আসলে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকে হচ্ছে ইয়ের উপরে, এই যে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের উপরে বা ইন্ডাস্ট্রিগুলোর উপরে। এবং তাতে আসলে মানুষের ভিতরে সম্পদের ওয়েল ডিস্ট্রিবিউশনের একটা ব্যবস্থা হয়তো থাকতে পারে, তবে ফ্যাসিজমে জনগণের উপরে এবং রাষ্ট্রের গভর্নমেন্টের আসলে অনেক বেশি পাওয়ার এক্সারসাইজ হয়ে থাকে এজন্য, এবং তাদের অনেক বেশি গণতন্ত্রের চেয়ে অনেক বেশি আসলে থাকে। তো এই ক্ষেত্রে একটা বলা যেতে পারে যে চায়না অনেকটা ফ্যাসিজমের মতো, এখানে আসলে নিয়ন্ত্রণ আছে, সরকার চাইলে অনেক কিছুই করতে পারে। এবং এইটা তিয়েনানমেন স্কোয়ারের একটা ঘটনা জানি, যেটা যদিও ভালো নয়, তারপরেও তাদের আসলে এরকম একটা একনায়কতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন ছিল। তবে জার্মানিতে একটা কার্টুন প্রকাশ হয়েছিল, যে কার্টুনে দেখানো হয়েছিল যে আপনার হচ্ছে বুলেট ট্রেনে একদম সানগ্লাস পরে ল্যাপটপ হাতে নিয়ে চলে যাচ্ছে ভদ্রলোক, চাইনিজ ভদ্রলোকেরা। আর হচ্ছে ভারতে হচ্ছে ট্রেনের ছাদে, হ্যাঁ, দুয়ারে জানালায় গাদাগাদি করে মানুষ চলে যাচ্ছে। এটা আসলে দেখাচ্ছে যে মানুষের আসলে জনগণের স্বাধীনতা ভারতে রয়েছে, বাট চীনে নেই। এখন চাইনিজরা এভাবে চলছে আর ভারতীয়রা এভাবে চলছে। এটা জার্মানিতে এই কার্টুন প্রকাশ হয়েছিল প্রায় বছর 2 বছরের বেশি হবে আমার মনে পড়ে। তো ফ্যাসিজমের সাথে আসলে আমাদের এই উদারপন্থী এবং জনগণের স্বাধীনতা আমরা যা বলে থাকি, এটার গণতন্ত্রের প্রভাব এবং ফ্যাসিজমের প্রভাব, প্রায় ফ্যাসিজম, এটাকে ফ্যাসিজম বলা হয়ে থাকে না, তবে অনেকটা ওই রকম। এইদিকে আবার হিটলারের যে ফ্যাসিজম, হিটলার আসলে বেনিতো মুসোলিনির সাথেই আঘাত করেছিল, এবং হিটলারও আসলে তার নিজের কায়দার ফ্যাসিজমই নিয়ে আসতে চাচ্ছিল জার্মানিতে। এবং তারা হিটলারের সময়ে জার্মানি অনেক দ্রুত, অনেক বেশি এগিয়ে গিয়েছিল। মানে তারা ইচ্ছামতো জনগণকে কাজে লাগিয়ে, জনগণকে মোবিলাইজ করে তাদের রাষ্ট্রের অবস্থানটাও অনেক দূরে নিয়ে গিয়েছিল, যে জন্য বলা যায় পৃথিবীর সমস্ত পরাশক্তির সাথে তারা যুদ্ধেও নেমে গিয়েছিল। হিটলার অনেক অ্যাগ্রেসিভ ছিল তাদের। তবে হিটলারের ফ্যাসিজমটা একটু আরও এক্সট্রিম লেভেলের ছিল। যেমন এইখানে বলা হয়েছিল যে আসলে সন্তান উৎপাদনের ক্ষেত্রে সবাই সন্তানও উৎপাদন করতে পারবে না। অর্থাৎ যারা আসলে ভালো সন্তান উৎপাদন করছে, যারা আসলে সমাজে ভালো অবস্থান ধারণ করে আছে, যেমন উদাহরণ দেই, তিনি হচ্ছেন একজন বিভাগীয় কর্মকর্তা। হ্যাঁ, এখন তিনি সন্তান উৎপাদন করলে প্রবলেম নেই, কিন্তু আমি বিভাগীয় কর্মকর্তা হতে পারিনি বা বিসিএস ক্যাডার হতে পারিনি, এখন আমি সন্তান উৎপাদন করতে পারবো না। হিটলারের ব্যবস্থাটা আসলে এমন ছিল, সেই ক্ষেত্রে আমারও নাকচ, অনেকেরই নাকচ। আসলে সবারই এটা একটু এক্সট্রিম লেভেলের ফ্যাসিজম, অনেক বেশি। যদিও হিটলারের ব্যবস্থাটাকে ফ্যাসিজম বলা হয় না, তারপরেও মুসোলিনির চেয়েও আরও বেশি অ্যাগ্রেসিভ এটা বলা যায়। এখন আসলে আমি বলতে চাচ্ছি যেটা, যে আসলে আমাদের কি এই জনগণের স্বাধীনতা কতটুকু থাকা উচিত, এবং থাকার ফলে পুঁজি আমাদের উপরে কতটা নিষ্পেষণ করছে, এই ক্ষেত্রে ফ্যাসিজম অ্যাগ্রেসিভ হলে এটার কাটছাট প্রয়োজন কি না, বা আমাদের পুঁজি ব্যবস্থা কেমন হওয়া উচিত, আর আমাদের আসলে যে পেশনের ভিতরে রয়েছি, টাকা আমাদের পেষণ করছে, এই বিষয়ে আমার কবি বন্ধু মামুন সাকি ভাইয়ের কাছ থেকে আমরা কিছু শুনতে চাচ্ছি। ধন্যবাদ বন্ধু সৈয়দ ইমরানকে। তো সৈয়দ ইমরান যেভাবে ফ্যাসিজমের ডেফিনিশন, বিভিন্ন রকম প্রকৃতি তুলে ধরেছেন, আমি আসলে ওইরকম স্টাডি করিনি কখনো। আমি যা বলি বা যা বলতে চাই তার বেশিরভাগই হলো জীবনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি, বা একটা সমাজে বা রাষ্ট্রে একটা প্রবলেম তৈরি হলে সেটার সলিউশন কী হতে পারে, এটা আমি ভাবি। তো সেখান থেকে কিছু ধারণা আমি আর কি তৈরি করি। তো ফ্যাসিজম নিয়ে বন্ধু যেটা বলল, এটা মুসোলিনির, হ্যাঁ, বেনিতো মুসোলিনির ডিফাইন করা।
ডিভাইন না শুধু, সে এস্টাবলিশও করেছে এস্টাবলিশড করেছে। ইটালিতে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। তাদের যে বক্তব্যটা যে ফ্যাসিজম হলো মানুষকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা, শৃঙ্খলার মধ্যে রাখা। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের দেশের মানুষ দেখবেন যে কথায় কথায় বলবে যে এর থেকে ফখরুলের শাসন ভালো ছিল, এর থেকে আর্মি রাস্তায় নামলে ভালো হতো। এখন এইটা তারা কেন বলতেছে যে আমাদের নামমাত্র গণতন্ত্রের যে সুফল সেটা আমরা পাচ্ছি না দেখে। কিন্তু আপনি যদি একজন ওয়েল নোন বা একজন বিশেষজ্ঞের সাথে কথা বলেন, সে কিন্তু কখনোই বলবে না যে এই গণতান্ত্রিক ব্যবস্থাকে রিপ্লেস করে আমাদের স্বৈরশাসন বা সেনা শাসন বা একনায়কতন্ত্র এগুলো আনলে ভালো হবে, এটা কিন্তু তারা বলে না। তো আমি যেটা মনে করি যে আসলে এই যে তারা বলে না, মানে আমি সব সময় যারা বিশেষজ্ঞ তাদের কথা তারাও ভুল করে না তা না, কিন্তু তাদের কথাকে আমি প্রাধান্য দেই এই জন্য যে তারা আসলে তাদের পড়াশোনা এবং এক্সপিরিয়েন্স থেকে বিষয়গুলো বলে। এখন এই যে আমার বন্ধু একটা স্বৈরাচার বা ফ্যাসিজমের যে ভালো দিকগুলো বলল, যে মানুষকে কন্ট্রোলের মধ্যে রেখে সবার সুষম উন্নয়ন বন্টন করা, তারপরে সবাই একটা স্টেবল কন্ডিশনে থাকবে, হ্যাঁ এটা খুব ভালো। কিন্তু প্রথম কথা হলো ফ্যাসিজম হলো কারো একজনের কাছে আমার নিয়ন্ত্রণ তুলে দেয়া, একজন ব্যক্তি বা একটা গোষ্ঠীর কাছে কোনো প্রশ্নহীনভাবে, এবং তিনি যা বলবেন বা তারা যা বলবেন সেটা মেনে নেব। এইটা কিন্তু ওই লোকটা যদি তার যদি ইল মোটিভ থাকে, সে যদি মানে নিজের স্বার্থের দিকে তাকায়, তাহলে কিন্তু পুরো জিনিসটাই মানে ম্যাসাকার হয়ে যাবে। এবং আমাদের পৃথিবীতে অনেক রাষ্ট্রে এ ধরনের ঘটনা ঘটেছে। হয়তো ভালো উদ্দেশ্য নিয়ে একনায়কতান্ত্রিক বা ফ্যাসিজম টাইপের সরকার ব্যবস্থা, রাজনীতি এগুলো ছিল, কিন্তু ডে বাই ডে এগুলোর কুফল চলে আসছে। আর একটা জিনিস যেটা হয়, যখন একটা ব্যক্তি বা একটা প্রতিষ্ঠানকে সীমাহীন ক্ষমতা এবং সেটার কোনো টাইম ডিউরেশন থাকে না, তখন কিন্তু তাদের ভিতরে ওই যে কুফলগুলো আর কি, ফ্যাসিজমের যে খারাপ দিকগুলো, সেগুলো কিন্তু গ্রো করাটা স্বাভাবিক। মনে করেন যে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আমি একজন কর্মকর্তা, আমার কিছু স্টাফ আছে, তারা আমাকে স্যার ডাকে, তা আমার কিন্তু ওই স্যার ডাক শুনে ভালোই লাগে। এখন আমার পরিসরটা যদি আরও বড় হতো, যে আমি একটা টেরিটরি বা একটা সোসাইটি বা একটা গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করছি, তখন কিন্তু আমার ভিতরে ওই জিনিসটা আরও বেশি গ্রো করতো, এবং আমি ভাবতাম যে তাহলে আমি যা চাই সেটাই আমি বাস্তবায়ন করব। ঠিক আছে, মানে এটা অনেকটা ঐশ্বরিক পাওয়ারের কাছাকাছি পাওয়ার একটা লোককে বা একটা গোষ্ঠীকে দিয়ে দেওয়া। এই কারণে ফ্যাসিজমকে কখনোই বিশেষজ্ঞরা সাজেস্ট করে না। ঠিক আছে, গণতন্ত্রের অনেক দুর্বল দিক আছে। গণতন্ত্রের একটা দুর্বল দিক হলো যে এটা সংখ্যাগরিষ্ঠের মতামত, মানে অর্থাৎ সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। ঠিক আছে, আবার যারা নির্বাচন করবে তারা প্রপারলি শিক্ষিত না, তাদের প্রপার জ্ঞান নাই। এখানে আমি একটা প্রশ্ন আনি। আমার প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্নটা হচ্ছে এই যে আপনি যেটা বললেন এইটাই আসলে এখানে সবার মতামত গ্রহণযোগ্য, বাট সবার মতামত দেওয়ার যোগ্যতা তো সমান নয়, একটা বিষয় রয়েছে। আরেকদিকে আবার যেটা বলা হচ্ছে যে আসলে একনায়কতন্ত্র বা একজনের ইচ্ছার উপরে অনেক সিদ্ধান্ত নির্ভর করছে। এখন এইটা কি আসলে আমাদের প্রচলিত ব্যবস্থা গণতান্ত্রিক বা পুঁজিবাদী ব্যবস্থা, আমি গণতন্ত্র বিরোধী কথা বলছি না, বাট এইখানে এই ধরনের বিষয়গুলো হয় কি না? আমার তো মনে হয় এইখানেও হয়, জবাবদিহিতামূলক ঠিক আছে, তারপরেও হয়েছে অতীতে। গণতন্ত্র আসলে ওই ধরনের ফ্যাসিস্ট পর্যায়ে চলে গেছে, বাট ফ্যাসিস্ট পর্যায়ে চলে গেলেও সেইখানে তো জনগণের অধিকারকে বরঞ্চ আরও ক্ষুণ্ণ করা হয়েছে। মানে আসলে মূল প্রশ্নটা হচ্ছে তাদেরও তো আসলে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ রয়েছে, হচ্ছে, এবং জনগণের উপর হ্যাঁ, চড়াও হচ্ছে। এটা একটা খুব ভালো প্রশ্ন করেছো বন্ধু। তো এখানে আমার যে বক্তব্য সেটা হলো যে আমাদের যে বিধিবিধান এবং আমাদের যে আইন, বিশেষ করে আমাদের সর্বোচ্চ বিধান হলো সংবিধান।
এখন এই সংবিধান তো আমাদেরকে কোনো ঈশ্বর বা কোনো আল্লাহ তৈরি করে দেন নাই, আমরা নিজেরা বানিয়েছি এবং আমরা সেটাকে নিজেদের প্রয়োজনে কাটাছেঁড়া করি, সংশোধন করি। তো এখান থেকে যে বক্তব্যটা আমি বলতে চাই সেটা হলো যে আসলে মানুষের গুণগত মান বা কোয়ালিটি, মানুষকে যদি স্ট্যান্ডার্ড মানুষকে যদি না লিভিং স্ট্যান্ডার্ড না, তার যে মনস্তাত্ত্বিক যে হিউম্যান হ্যাঁ। ইন্ডেক্স বলা যেতে পারে। হ্যাঁ হিউম্যান ইন্ডেক্স বা তার যে গঠনটা, সেইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি গণতন্ত্র বলেন, ফ্যাসিজম বলেন, এই যে ট্রাম্প এখন পৃথিবীর সবচেয়ে সে কিন্তু নির্বাচিত একজন রাষ্ট্রপ্রধান, কিন্তু তার ভিতরে ফ্যাসিজমের ক্যারেক্টার আছে, ঠিক আছে? এ হ্যাঁ, এখন এই জন্য আমি বলবো যে আসলে মানুষের গুণগত মান উন্নয়নের জন্য আমাদের চেষ্টা দরকার, যেটা আমি আগেও বলেছিলাম যে শিক্ষা এবং পড়াশোনা এগুলোর কোনো বিকল্প নাই। আপনি যখন একটা লিডারকে পর্যাপ্ত, এই যে আমরা তত্ত্বগত আলোচনা করছি, আমাদের মতো কেউ যদি একটা রাষ্ট্র চালাতো তাহলে নিশ্চয়ই আমরা এর থেকে একটু ভালো কিছু আশা করতে পারতাম। আমি আমি বুঝতে পারছি, আমি মানে লিডারশিপটা এখানে সবচেয়ে জরুরি, সেটা leadership তো জরুরি, কিন্তু আবার দেখা গেছে যে ইউরোপের স্ট্যান্ডার্ড হলে কি আসলে গণতন্ত্র উপযুক্ত কিনা? গণতন্ত্র, হ্যাঁ, ইউরোপে আমরা যেটা মনে করি ইউরোপে যেমন সব মানুষেরই একটা বোধ শক্তি, জ্ঞান, শিক্ষা, এটিকেট, ম্যানার অন্যরকম। আচ্ছা, ওইটা আমি যেটা বলতে চেয়েছিলাম যে তুমি যেটা বললা যে গণতন্ত্রের কিছু খারাপ দিক আছে। হ্যাঁ, গণতন্ত্রের খারাপ দিক হলো যে আমার দেশের মানুষ শিক্ষিত, কিন্তু সকল শিক্ষিত, তারা অত কিছু বোঝে না, তারা বোঝে তাৎক্ষণিক লাভ লোকসান। পুঁথিগত বিদ্যা। হ্যাঁ, পুঁথিগত বিদ্যা। যাই হোক, এখন গণতন্ত্রের একটা ভালো দিক হলো যে এই যে আমরা আগের একটা সরকারকে 2024 সালের আজকে 5 আগস্টই আমরা একটা সরকার উৎখাত করলাম। এটা কিন্তু গণতন্ত্র ছিল বলেই এটা সম্ভব হয়েছে। আপনি সৌদি আরবে একটা রাজবংশ যুগের পর যুগ, বছরের পর বছর একটা দেশ শাসন করছে, সেখানে নির্বাচন নেই, কারো কথা বলার মানে কি বলে কন্ট্রাডিক্ট করার কোনো ক্ষমতা নেই। তো সেটা কিন্তু চাইলেই এভাবে উৎখাত করা সম্ভব না। আচ্ছা, সম্ভব না। এখানে আমার একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হচ্ছে যে মুয়াম্মার গাদ্দাফি, লিবিয়ার গাদ্দাফির কথা আমরা জানি যে গাদ্দাফি এত বিরাট একটা স্ট্রাকচার করেছে, ম্যান মেড স্ট্রাকচার, হচ্ছে গ্রেট ম্যান মেড রিভার বলা হয়। গ্রেট ম্যান মেড রিভার এটা হচ্ছে লিবিয়ার মরুভূমিগুলোতে সে আসলে ফসলাদি চাষাবাদের জন্য এবং চাষযোগ্য করার জন্য ম্যান মেড রিভার, মানুষ দিয়ে হচ্ছে রেইনফোর্সমেন্ট মানে আরসিসি, রড সিমেন্ট কনক্রিট দিয়ে টানেল করে পুরো বিশাল এলাকাকে আসলে করেছে, ওই চাষযোগ্য আবাদযোগ্য করেছে, যেটা আসলে পৃথিবী বড় বুর্জ খলিফার চেয়েও বলা যায় সম্ভবত এটা বড় একটা ইনভেস্টর বা প্রজেক্ট, বা মানুষের জন্য, মানুষ আসলে যাতে চাষবাস করতে পারে বা মানুষের বসবাসযোগ্য চাষযোগ্য হয়। এখন মুয়াম্মার গাদ্দাফিও তো আসলে একনায়কতান্ত্রিক ছিলেন, তো এরকম অনেক পজিটিভ উদাহরণ তো আসলে আনা যায়। এবং আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ, এটা এককেন্দ্রিক ক্ষমতা আছে। তা আমি একটা ভালো উদাহরণ দিলাম আর কি। আমাদের বর্তমান সিনেমাগুলো বা আগের সিনেমাগুলোতে আরও প্রকটভাবে আমরা যেটা দেখতাম যে লোকটা ভিলেন, সে সব খারাপ কাজ করে, ঠিক আছে, সে লুটপাট করে, চাঁদাবাজি করে, ধর্ষণ করে। আবার যে নায়ক, তার হলো সব ভালো গুণ, সে মায়ের সেবা করে, সে প্রেমিকের দিকে করে, সে ভাইকে তুলে ধরে, মানে তার ভিতর কোনো খারাপ নাই। কিন্তু আসলে বাস্তবতা কিন্তু এরকম না। বাস্তবতা দেখা যাবে যে আমি একটা মানুষ, আমার কিছু ভালো গুণ আছে, কিছু খারাপ গুণও আছে, তোমারও এরকম কিছু আছে। মানে সলিড ভালো মন্দ আসলে মানুষের মধ্যে থাকতে পারে না। তো তুমি যে উদাহরণটা দিলা গাদ্দাফির, হ্যাঁ, গাদ্দাফি তার দেশের ইনফ্রাস্ট্রাকচারের অনেক উন্নয়ন সাধন করেছে, কিন্তু গাদ্দাফি তাকে মানে ক্ষমতা ধরে রাখার জন্য সে কিন্তু তার বিপরীতপন্থী যারা ছিল, যারা তার বিরোধিতা করেছে, তাদেরকে কিন্তু সে দমন করেছে। দমন বলতে তাদেরকে মেরেও ফেলেছে। এবং এটা গাদ্দাফি, তারপরে যে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, তারও কিন্তু, সাদ্দামকেও কিন্তু বাংলাদেশের মানুষ মনে করে যে সে একজন বিশাল লিডার, সে অনেক ভালো ছিল। হ্যাঁ,
এই কিছু জিনিস তাদের ভালো ছিল, কিন্তু তারা কিন্তু মানুষকে স্বাধীনতা দিতে পারেনি বা দেয়নি। এখানে আমার এটা কিন্তু বাংলাদেশেও সেটা ঘটছে। আমার একটা প্রশ্ন রয়েছে, আমার প্রশ্ন রয়েছে যে এই উদাহরণ আসলে মিস্টার পুতিনের ক্ষেত্রেও দেওয়া যেতে পারে, ভ্লাদিমির পুতিনের ক্ষেত্রেও দেওয়া যেতে পারে। ওইখানে পুতিন তো দীর্ঘ সময় ক্ষমতায় রয়েছে এবং তার রাষ্ট্রকে পৃথিবীর বুকে সেই আগের পরাশক্তির পজিশনে নিয়েও আসছে, এবং রাশিয়ার মানুষ তার যে বিরোধীরা ছিল তাদেরকে দমন করা হয়েছে, এমনই অনেক আসলে এভিডেন্স পাওয়া যায়। তো আমার কথাটা হচ্ছে, আমি একটা করুণ উদাহরণ নিয়ে আসছি এখানে। করুণ উদাহরণটা হচ্ছে যে আসলে যেই সব আফ্রিকার যেসব অঞ্চলে প্রচুর মানে মূল্যবান ধাতু, সোনা, হীরা এগুলো পাওয়া গেছে, সেই সব জায়গায় আসলে এই পশ্চিমা অপশক্তি ফ্রান্স, ব্রিটেন বা আমেরিকা এরা মিলে হচ্ছে বিরোধী একটা শক্তি নিজেরা আর্টিফিশিয়ালি তৈরি করেছে, তাদেরকে অস্ত্র দিয়েছে এবং রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দিয়ে সেখানে তারা ঢুকে শান্তি রক্ষা মিশনের নামে তাদের সম্পদ লুট করছে। সেখানে ওয়াগনার গ্রুপ আসলে নিয়োজিত ছিল, আমরা জানি। ওয়াগনার গ্রুপও এখানে পরে আবার হচ্ছে ভাড়াটে সেনা, যারা অনেক দেশ থেকে আবার এদেরকে তাড়িয়েও দিয়েছে। আসলে এই বিরোধিতা অবশ্যই গঠনমূলক বিরোধিতা কি আসলে বিরোধিতাকে অবশ্যই অ্যাকসেপ্ট করা উচিত, বাট গঠনমূলক বিরোধিতার সুযোগে আসলে এই ধরনের কোনো কনস্পাইরেসি থিওরি আবার এইসব দেশগুলোকে পঙ্গু করে দিচ্ছে, এর উদাহরণও রয়েছে। হ্যাঁ, তোমার কথা সত্য, কিন্তু এখানে আমি তোমার সাথে দ্বিমত করি এই জায়গায় যে এই যে তারা মানে বহিঃশক্তির যে আক্রমণটা বা তারা যে সুবিধাটা নিতে চায়, এটা কিন্তু তোমার গ্যাপ আছে বলে সেখানে তারা ঢুকতে পারতেছে। ঠিক আছে, তুমি দেখো জাপানে কিন্তু কখনো আমেরিকা এইসব কাজ করতে যায়, কারণ জাপান তাদের কোনো এরকম লুপ হোল নাই যেখান থেকে ওরা ঢুকতে পারবে। তো এই জায়গাগুলো কিন্তু আমরা মানে তৈরি করে রাখি। আমাদের ব্যবস্থার দুর্বলতা রয়েছে বা এখানে আমাদের এই 5ই আগস্ট যে সরকার পতন হলো, সেই সরকার কিন্তু দেশের অনেক উন্নয়ন করেছে। বলা যায় যে গত 17 বছরে দেশের ইনফ্রাস্ট্রাকচারের অনেক উন্নতি হয়েছে। উন্নতি হয় না কোন জায়গায়? কোয়ালিটেটিভ পয়েন্টে। হ্যাঁ, হিউম্যান ইন্ডেক্সে দুর্নীতি দমন, মানুষের লিভিং স্ট্যান্ডার্ড উন্নত হওয়া বা মননগত যে মননের উন্নয়ন, সেগুলো হয়নি। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা ওইটা একটু বলি যে তিনি তো অনেক উন্নয়ন করেছেন, তাহলে তাকে সরে যেতে হলো কেন? তার কিন্তু দুর্বল একটা পয়েন্ট ছিল। পয়েন্টটা কি ছিল? সে তার অবস্থান ধরে রাখার জন্য কিছু দমন পীড়ন করত এবং নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল। এই যে দুর্বল জায়গাগুলো, এইগুলোতে যখন কেউ হস্তক্ষেপ করে, তখন কিন্তু যার এই দুর্বলতা আছে সে ওইভাবে দাঁড়াতে পারে না। হ্যাঁ, তো ব্যাটারি চার্জ শেষ হয়ে যাচ্ছে। তা আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই, ফ্যাসিজম, একনায়কতন্ত্র, গণতন্ত্র, এগুলো বিভিন্ন ফরম্যাট আছে। সব জায়গায় আসলে সব কিছুর বড় কথা হচ্ছে যে লোকটা লিডার, সেই লোকটাকে ভালো হতে হবে, তাহলে সবই ভালো। এর একটা উদাহরণ কিন্তু রয়েছে, আর হচ্ছে তিব্বতে কিন্তু হচ্ছে তার দেশের সবচেয়ে ভালো মানুষ যে হবে তাকে তারা আসলে। আর আমি মনে করি যে আমাদের যে এক্সিস্টিং যে গণতান্ত্রিক ব্যবস্থা, এটারও সংস্কার দরকার। এটা তো বহু বছর ধরে এভাবে চলতেছে, এটা আসলে এইভাবে এখন চালানো ঠিক হচ্ছে না। প্রথম কথা হলো যে দলবদ্ধ হয়ে নির্বাচন করা, আমার মনে হয় যে এটা দরকার নেই। মানুষ পার্সোনালি নির্বাচন করে সংসদের নেতা তারাই নির্বাচন করবে, প্রেসিডেন্ট আলাদা নির্বাচন হলো। এখন বলতে পারেন যে এইগুলো করতে গেলে অনেক সময় লাগবে, অনেক টাকা লাগবে। টাকা তো আমরা খরচ করছি, টাকা খরচ করে যদি আমাদের সুশাসন আসে, একটা রাষ্ট্রের আসলে অনেক সামর্থ্য, যেটা জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে দেখিয়েছিল, আর ওই সুশাসন প্রতিষ্ঠা হলে তখন কিন্তু টাকার ইনকাম আরো বাড়বে। জনগণকে, সেটাই আমি বলতে চাইছি, জনগণকে কাজে লাগাতে পারলে আসলে এর একটা রাষ্ট্রের অর্জন যে কত দূর হতে পারে তার কিন্তু সীমা পরিসীমা এখন ওই ইনভেস্টটা আজকে করলে 10 বছরের মধ্যে দেখা যাবে যে বাংলাদেশ অন্য জায়গায় চলে যাচ্ছে। তো আমি এই বিষয়ে লিখতেও চাচ্ছি, আসলে লেখার সময় হয় না। তো এটা লেখা উচিত, মানে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কার করা দরকার
এবং সেই সংস্কারের রূপরেখা কীরকম হতে পারে সেই বিষয়ে আমরা আরেকদিন আলোচনা করব। তো ফ্যাসিজম সমাজতন্ত্র তো আসলে সংস্কার হয়েছে হ্যাঁ। বলা যায়। ফ্যাসিজম বা সমাজতন্ত্রের যেই রূপই পৃথিবীতে রয়েছে, চায়না বা ভিয়েতনাম বা গাদ্দাফি চলে গেল বা সাদ্দাম হোসেন চলে গেল, এইগুলো আসলে বলা যায় অনেকটা সংস্কৃত রূপ ছিল। এগুলো আমরা দেখেছি, কিন্তু গণতন্ত্রের কোনো সংস্কার হয়নি। হয়তো হতে পারে, সেটাই আমরা মামুন ভাইয়ের কাছ থেকে আমার বন্ধু মামুনের কাছ থেকে আশা করছি। আমি ইঙ্গিত পাচ্ছি, মানে এরকম হওয়া উচিত আর কি আমরা মনে আশাবাদী করছি। যে এরকম কিছু দরকার। তো আরেকটা বিষয় হলো যে আমাদের দেশে যে দলের দলগত বা রাজনীতির যে ধারাটা তৈরি হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে ধর্মপন্থী বিভিন্ন রকম বা এই যে এইগুলো আসতেছে। যাই হোক, এই আলোচনা আমরা না যাই, আজকে শেষ করি। হ্যাঁ, পরবর্তীতে বিষয়গুলো নিয়ে আলোচনা আসবো করব। ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।